আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ডক্টর আসিফ নজরুলদের মতন মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে যে শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে, অনিয়মের অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের কোনো তদন্ত নেওয়া হবে? তাদেরকে আইনের আওতায় আনা হবে? তাদেরকে আটক করা হবে? নাকি বিশেষ কোনো শর্ত সাপেক্ষে তারা বহাল তবিয়তেই রয়ে যাবেন? এমন অসংখ্য অভিযোগ এখন সাধারণ মানুষের মধ্যে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সারা বছর যে সংস্থাটি নানান ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জোরালো বক্তব্য দিয়ে আসছে বিভিন্ন ক্ষেত্রে, সেই সংস্থাটিও এইসব উপদেষ্টাদের ক্ষেত্রে যে ভাষায় কথা বলছে, বক্তব্য দিচ্ছে, তাও বেশ রহস্যাবৃত। এমনকি বর্তমান যে বিএনপি সরকার, সেই সরকারের নেতারা এইসব অভিযোগের বিষয়ে যেভাবে কথা বলছেন, তাতেও মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্ন উঠছে। যদি তাই হয়, এই যে সাবেক উপদেষ্টারা যদি সব ধরনের আইনগত ব্যবস্থার ঊর্ধ্বে থেকে যান, তাহলে আওয়ামী লীগের দোষ কি? আওয়ামী লীগের কোনো সাবেক নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপিরা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, এ কথা তো দিবালোকের মতন স্পষ্ট। তাহলে তাদের বিরুদ্ধে কেন বিচারিক প্রক্রিয়া চলবে? তাদেরকে কেন আটক করা হবে? আওয়ামী লীগের তাহলে দোষ কি? কেন এই প্রশ্ন তুলছি, আমি আসছি পরবর্তীতে। ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধেই শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, অভিযোগপত্র জমা পড়েছে নামে বেনামে দুর্নীতি দমন কমিশনে। এর আগেও আমি আপনাদের জানিয়েছি। এখন যেটি জানা যাচ্ছে যে সেগুলো নাকি যাচাই বাছাই করা হচ্ছে। দুদকের কোনো কোনো কর্মকর্তাই বলছেন গণমাধ্যমকে যে ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও নানান দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক এই আইন উপদেষ্টার বিরুদ্ধে। কি কি অভিযোগ রয়েছে আসিফ নজরুলের বিরুদ্ধে? মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে, জামিন বাণিজ্যের অভিযোগ রয়েছে, বিচারকদের পদায়নের ক্ষেত্রে, বদলির ক্ষেত্রে ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে, অর্থ পাচার করেছেন শত শত কোটি টাকা, এমন অসংখ্য অভিযোগ সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে। 18 মাসে তিনি টাকার বিনিময়ে, যেখানে জামিন মিলছে না মানুষের, কিন্তু টাকার বিনিময়ে অসংখ্য মানুষের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কথা বলছিলাম। এই সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সম্পর্কে আমরা সবাই জানি, সজ্জন ব্যক্তি এবং দুর্নীতির যে কোনো বিষয়ে তিনি খুব সোচ্চার। তিনিও আসিফ নজরুলদের মতন সাবেক উপদেষ্টাদের ক্ষেত্রে যে বক্তব্য দিচ্ছেন তা হচ্ছে এরকম যে অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে অভিযুক্তদের। কেন শুধুমাত্র এটুকু বলে তারা চুপ করে থাকবেন? কেন টিআইবি যে সত্য প্রণোদিত হয়ে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান বা সাবেক সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরে, কেন এক্ষেত্রে মুখে কুলু পেটে আছেন, শুধু প্রশ্ন করলে কোন রকম উত্তর দেওয়ার দরকার সেগুলো দিয়ে যাচ্ছে? আসিফ নজরুল তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন একদিন আগে, সেটিও হয়তো আপনারা অনেকে দেখেছেন গণমাধ্যমের মারফত। আমি সামান্য 2-3টি পয়েন্ট বলি আপনাদের সামনে। তিনি বলছেন যে আমি সরকারে থাকা অবস্থায় বা এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করিনি। যুক্তরাষ্ট্রে বা অন্য জায়গায় আমার যে সম্পদ বা ফ্ল্যাটের অভিযোগ আনা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। এইসব কথা প্রত্যেকেই বলেন। দুর্নীতিগ্রস্ত বা বিভিন্ন অনিয়মের অভিযুক্তরা প্রাথমিক পর্যায়ে এসব অভিযোগ সম্পর্কে তাদের বড় বড় গলা, বড় বড় বুলি আমাদের সামনে এভাবেই তুলে ধরেন। তিনি বলছেন যে আমি কোনো স্বজনপ্রীতি করিনি, সরকারে থাকা অবস্থায় আমার পরিবার বা আত্মীয় স্বজনকে বিন্দু মাত্র সুবিধা দেয়নি বা তাদের কোনো অনৈতিক সুবিধা পাইয়ে দেয়নি, কারোর পক্ষে কোনো তদবির করিনি। ওই যে বলা হচ্ছিল যে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, এই ব্যক্তি যখন বিচারকদের উদ্দেশ্যে সারা বছর বলে গেছেন যে জামিন যেন দেখে শুনে দেয়া হয়, তখন বিচারকরা কেন জামিন দিবেন? তারাও তো রক্ত মাংসের মানুষ, এই বাংলাদেশে অবস্থান করছেন। আইন উপদেষ্টার কথার বাইরে গেলে চাকরি থাকবে কিনা, সেই মানে থাকলেও কতক্ষণ থাকবেন, সেই চিন্তায় তো তাদেরকে দিন রাত থাকতে হয়েছে। আমি যখন জেলে ছিলাম তখন বেশ কয়েকজনের জামিন হলো এবং যথারীতি শুনতে পেলাম জামিনটা কার মাধ্যমে হয়েছে, কার তদবিরের মাধ্যমে
এই মানুষগুলো জামিন হচ্ছে, আমি বলছি। এবং সবার সামনে তো এটি ওপেন। কথিত জুলাই যোদ্ধা সুরভিকে যখন রিমান্ডে নেওয়ার নির্দেশ দিল আদালত, তখন তিনি ঝাঁপিয়ে পড়লেন, ডক্টর আসিফ নজরুল ঝাঁপিয়ে পড়লেন যে সুরভির জামিনের ব্যবস্থা করা হবে, ন্যায় বিচার পাবে। রিমান্ড আবেদন বাতিল করে তাকে জামিনের ব্যবস্থা করে দেওয়া হলো। এগুলো কি তদবির নাকি অন্য কিছু? মানুষের সাথে তামাশার একটি সীমা থাকে। আসিফ নজরুল সব সীমা ছাড়িয়ে গেছেন। বিএনপির কথা বলছিলাম, সাবেক উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে যখন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর কাছে জিজ্ঞাসা করা হলো, তার দৃষ্টি আকর্ষণ করা হলো, তখন তিনি কি বললেন কদিন আগে, যে ব্যক্তিগতভাবে আমি মনে করি বা আমরা মনে করি এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কিভাবে দেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে পারবো, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবো, সে বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। কি সুন্দর ফ্রেস্তার তুল্য বক্তব্য, যে এইগুলো দেখা দেখি দরকার নেই, আমরা সামনের দিকে যাব। কি মহান ব্যক্তিত্বের পরিচয় দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন, কি কারণে? শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে, আর আপনি সেই বিষয়ে বা আপনার সরকার সে বিষয়ে চুপ থাকবে? এতটাই সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ হয়ে গেল এর মধ্যে। কেন চুপ করে থাকতে হচ্ছে? কেন এইগুলো অ্যাভয়েড করা হচ্ছে? কেন এসব ক্ষেত্রে উদাসীনতার পরিচয় দেওয়া হচ্ছে বিএনপি সরকারের পক্ষ থেকে? তা নিয়েও তো নানান ধরনের প্রশ্ন মানুষের মধ্যে উঠছে, যে কোনো ধরনের গিভ অ্যান্ড টেক বা কোনো ধরনের শর্তের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে কিনা। সত্যি কথা বলতে আমরা একটা অভাগা জাতি, যারা সাধারণ মানুষ। উপরওয়ালাদের নানান ধরনের খেলা আমাদের দেখতে হয়, দেখে যাচ্ছি, দেখতে হবে। ভালো থাকুন সবাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় অর্ধেক জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম চড়া হয়েছে প্রায় 10%। আর বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য এটা একটা মারাত্মক আঘাত। ইতিমধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের জ্বালানি আমদানির পরিকল্পনা অনুযায়ী তেল এবং গ্যাস পাওয়া যাচ্ছে না। দেশমুখী তেলের দুটি জাহাজ নির্ধারিত সময়ে আসছে না। এই কারণে ডিজেল বিক্রিতে রেশনিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পেট্রোল পাম্পগুলোকে চাহিদার 10% কম ডিজেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি সঙ্গীন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের 6ষ্ঠ দিনে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $22 বেশি বৃদ্ধি পেয়ে $80 থেকে $109 পৌঁছেছে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে। এই দাম বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাবে প্রতি লিটার ডিজেলে সরকারের ক্ষতি দাঁড়িয়েছে $40 বেশি, যা জাতীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে ডিজেলের মজুদ মাত্র 9 দিনের। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 9 দিনের আছে, তার মধ্যে 2 দিন চলে গেছে, যা জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। স্বাভাবিক সময়ে দৈনিক 11 থেকে 12,000 টন ডিজেল বিক্রি হলেও বর্তমানে তা 13,000 টন ছাড়িয়ে গেছে। এই অতিরিক্ত চাহিদার কারণে দেশের 2,360টি পেট্রোল পাম্পকে স্বাভাবিক সরবরাহের চেয়ে 10% কম তেল দেওয়ার নির্দেশ দিতে বাধ্য হয়েছে সরকার। এই রেশনিং ব্যবস্থা বাংলাদেশের জ্বালানি ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল। কাতার এনার্জি মার্চ মাসের 15 এবং 18 তারিখে নির্ধারিত দুটি এলএনজি কার্গো সরবরাহ করতে অপারগতা জানিয়েছে। বিকল্প হিসেবে উন্মুক্ত বাজার থেকে এলএনজি সংগ্রহের চেষ্টা করেও বাংলাদেশ সফল হয়নি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত নিজ দেশের প্রয়োজনের কথা উল্লেখ করে এলএনজি সরবরাহে অপারগতা প্রকাশ করেছেন। এই সংকটের ফলে 15 মার্চের পর দেশে ভয়াবহ গ্যাস সংকট দেখা দিতে পারে, যা বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প খাতকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। বিদ্যুৎ খাতে পরিস্থিতি আরো জটিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশি বিদেশি কোম্পানির কাছে 45,000 কোটি টাকা বকেয়া রয়েছে, যার মধ্যে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি কোম্পানিগুলোর পাওনা 14,000 কোটি টাকা,
যা ইউনূস সরকার বাকি রেখে চলে গেছে। গত 7-8 মাস ধরে এই কোম্পানিগুলো বিদ্যুতের বিল পায়নি। এই আর্থিক সংকট গ্রীষ্মকালে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ চাহিদা 18,000 মেগাওয়াট পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু জ্বালানি সংকট এবং আর্থিক অসঙ্গতির কারণে এই চাহিদা পূরণ অসম্ভব হয়ে দাঁড়াবে। বাংলাদেশের সঙ্গতি আছে, শেখ হাসিনার সরকার বিদ্যুৎ চাহিদা পূরণে 28,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বা সক্ষমতা রেখে গেছেন, কিন্তু মাত্র 18,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে অপারগ হয়ে পড়ছে সরকার। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাষায় বিদ্যুৎ খাত সম্পূর্ণভাবে দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। তার মতে এই পরিস্থিতি মোকাবেলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট থেকে উত্তরণের কৌশল কি হবে? সরকারের সামনে এখন 3টি মূল চ্যালেঞ্জ। প্রথমত, অবিলম্বে বকেয়া পরিশোধ করে বিদ্যুৎ উৎপাদনকারীদের আস্থা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, বিকল্প জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা। এবং তৃতীয়ত, দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশ একটি কঠিন শিক্ষা পাচ্ছে যে অতিরিক্ত আমদানি নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। দেশের খনিজ সম্পদ অনুসন্ধান এবং উন্নয়নে অবহেলা এবং বাপেক্সের মতো দেশীয় প্রতিষ্ঠানকে পর্যাপ্ত অর্থায়ন না করার পরিণাম এখন স্পষ্ট হয়ে উঠছে। পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আমদানিমুখী নীতি দেশের জ্বালানি স্বনির্ভরতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন 2 সপ্তাহের মধ্যে সংঘাত বন্ধ না হলে, মানে ইরান সংঘাত বন্ধ না হলে সব ধরনের জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট হবে, পাশাপাশি ব্যয় বাড়বে। ভবিষ্যতে এমন জটিল পরিস্থিতি এড়াতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানি অনুসন্ধান করতে হবে, সেটা তো ভবিষ্যতের ব্যাপার। বাংলাদেশে মাটির নিচে তেল এবং গ্যাসের অনেক উৎস আছে, ব্লক সৃষ্টি করে সেগুলো বিভিন্ন দেশের অনুসন্ধানী কোম্পানিতে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সব কোম্পানির অনুসন্ধান কর্ম কতটা অগ্রগামী হতে পারে তার দেখভাল করার দায়িত্ব তো খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পেট্রোবাংলার। আবার এই প্রতিষ্ঠানেরই অঙ্গ বাপেক্স, যারা তেল গ্যাস অনুসন্ধানের কাজে জড়িত। তাদের অনুসন্ধানে গ্যাসের কূপ পাওয়া গেলেও কর্তৃপক্ষ তাতে কোনো উৎসাহ দেখায় না। এ নিয়ে প্রশ্ন আছে, কেন তারা দেখায় না? তারা কি আমদানিকে প্রাধান্য দিচ্ছেন কারণ নগদ লাভ হয়? সংবাদপত্রে প্রকাশ পেয়েছিল যে বাপেক্সের পর্যাপ্ত তহবিল দেওয়া হয় না, ফলে নতুন নতুন কূপ খনন এবং অনুসন্ধান করা ব্যাহত হয়। এটা পেট্রোবাংলার পুরনো রোগ বা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিসন্ধি। তারা জ্বালানি সেক্টরের স্বনির্ভরতা আগ্রহী নন, কারণ হচ্ছে তাতে নগদ লাভ হয় না। তারা কি কেবল কমিশন প্রাপ্তিকে প্রাধান্য দেবেন? এটা পরের কথা। এই মুহূর্তের ঘটনা বলি। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতের এই বিপজ্জনক মুহূর্তে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা রক্ষার জন্য তাৎক্ষণিক এবং দূরদর্শী পদক্ষেপের বিকল্প নেই। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটলে বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় নেমে আসবে তা মোকাবেলার সরকারের প্রস্তুতি নেই। আমদানি নির্ভরতা থেকে মুক্তি পেয়ে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলাই হয়তো এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হতে পারত। বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলেছে তারেক রহমান। জ্বালানি খাতে এর বাস্তবায়ন পেতে হবে বাংলাদেশকে, তাই না? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের 3 সপ্তাহ পার হতে না হতেই দেশের উপর আকাশ ভেঙে পড়তে শুরু করেছে। প্রথমত, অবৈধ ইউনূস সরকার দেশকে দেনার সাগরে ডুবিয়ে রেখে গেছে। 18 মাস ধরে দেশের জ্বালানি ক্ষেত্রে কোনো বিল পরিশোধ না করায় এবং ঋণের কিস্তি না দেওয়ায় বাংলাদেশ প্রথমবারের মতো লোন ডিফল্টার হওয়ার পর্যায়ে নেমে এসেছে। ওদিকে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার খবরে লম্বা লাইন পড়তে শুরু করেছে ডিজেল, পেট্রোলের জন্য। ওদিকে গরম আসছে, জ্বালানি চাহিদা হু হু করে বাড়তে থাকবে। কিভাবে সামাল দেবে তারেক রহমানের সরকার, বলেন তো? ভালো থাকবেন সবাই।